আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বিভিন্ন সময়ে আমি আপনাদেরকে বলে থাকি যে পটাশিয়াম সারটা গাছের জন্য খুবই উপকারী। যেই গাছে নতুন করে ফুল আসছে, যেই গাছে অলরেডি ফল আছে, ফলের কোয়ালিটি বড় এবং ভালো করার জন্য পটাশিয়ামের প্রয়োজনীয়তা অপরিসীম। এবং পটাশিয়ামের অর্গানিক সোর্স খুব একটা বেশি নেই, বাট একদম যে কম আছে তাও কিন্তু না। আদার্স যেই সারগুলো রয়েছে সেই তুলনায় পটাশিয়াম মোটামুটি ভালোই পাওয়া যায়। এবং আমি সবসময় আপনাদেরকে বলি, যদি আপনারা অর্গানিক সার ব্যবহার করতে পারেন এটা হলো সবচাইতে ভালো। কী কী জিনিসে পটাশিয়াম থাকে এগুলো আমি বিভিন্ন সময়ে বলি। তার মধ্যে একটি অন্যতম জিনিস হলো কলার খোসা। কলার খোসার কম্পোস্ট বা কলার খোসা ভেজানো পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আরও একটি জায়গায় পটাশিয়াম থাকে, সেটি হলো কাঠকয়লার ছাই। এখন আপনারা অনেকেই কোশ্চেন করেন যে এই কলার খোসার কম্পোস্ট বা কলার খোসা ভেজানো পানি কিভাবে তৈরি করব, কতদিন ভিজিয়ে রাখতে হবে, কিভাবে গাছে দিতে হবে, কতটুকু দিতে হবে, এরকম অনেক কোশ্চেনই আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় কমেন্টের মাধ্যমে আমি পেয়ে থাকি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা কলার খোসা ভেজানো কম্পোস্টটা তৈরি করবেন এবং সেটা কিভাবে গাছে প্রয়োগ করবেন। স্প্রে করে করবেন না মাটিতে করবেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, কলার খোসার কম্পোস্ট তৈরি করার জন্য প্রধান যে উপাদান সেটা হলো কলার খোসা। এখানে আমি আমার বাসায় যে কলা খাওয়া হয় সেগুলোকেই 3 দিনের কলার খোসা একসাথে জোগাড় করেছি। আজকের কিছু ফ্রেশ কলার খোসা ছিল এবং কিছু পুরানো কলার খোসা রয়েছে। প্লাস আমি এখানে কিছু সরিষা খোল ব্যবহার করব এবং কিছু হিউমিক সার ব্যবহার করব। আরেকটি উপাদান চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হলো ট্রাইকোডার্মা ফাঙ্গাস। যদি আপনার কাছে ট্রাইকোডার্মা ফাঙ্গাস না থাকে কোনো সমস্যা নেই। প্লাস আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হলো পূর্বে তৈরি করা যদি কোনো কম্পোস্ট সার, সেটা ঘরে তৈরি কম্পোস্ট সার হলে সবচাইতে ভালো। এটি যদি আপনার কাছে থাকে সেটি আমরা ব্যবহার করব। যদি বাজার থেকে কেনা কম্পোস্ট হয় সেটি ব্যবহার না করলেও চলবে, ঘরের কম্পোস্টটাই মূলত বেশি প্রয়োজনীয়। এখানে কোন উপাদানটা কেন লাগছে সেটি আগে বলে নিচ্ছি। কলার যে খোসা রয়েছে এটি মূলত আমাদের পটাশিয়ামের মূল সোর্স হবে এবং এর সাথে যেহেতু কলার খোসাও আমাদেরকে বেশ কিছুদিন ভিজিয়ে রেখে পচিয়ে নিতে হয় এবং সরিষার খোলও একইভাবে প্রস্তুত করতে হয়, তাই দুইটা আমি একসাথে দিয়ে দেব। এটি হলো একটা কারণ। আরেকটা কারণ হলো সরিষার খোল যখন আমরা পানিতে ভিজাই এটি যখন ডিকম্পোজ হতে থাকে এখানে তাপ উৎপন্ন হয় এবং যেহেতু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের মাধ্যমে আমাদের এই কম্পোস্টটা তৈরি হবে, ব্যাকটেরিয়া কিন্তু যত ওয়ার্ম ওয়েদার পায় তত দ্রুত গ্রো করে এবং যত দ্রুত আপনার গ্রো করবে আপনার কম্পোস্টটাও তত ভালো হবে। এ কারণেই আমি আরও এই সরিষার খোলটা দিয়ে দিচ্ছি। প্লাস আমি এখানে হিউমিক সারটা দিয়ে দিচ্ছি, কারণ হিউমিক সারটা মূলত অর্গানিক ম্যাটেরিয়ালস থেকে তৈরি হয়, প্রচুর পরিমাণে এনজাইমের মধ্যে থাকে, যা আমাদের এই কলার খোসাটা ডিকম্পোজ হওয়ার পরে যে পানিটা তৈরি হবে সেই পানিটাকে এনজাইমের মাধ্যমে পরিবর্তন করবে যাতে গাছ খুব দ্রুত সেগুলো গ্রহণ করতে পারে। পাশাপাশি আপনি কিছু অনুখাদ্য এর মাঝখানে পেয়ে যাবেন। সো এই কারণে এটি দিব। আর ট্রাইকোডার্মা ফাঙ্গাসটাও আসলে একই কারণে সারটাকে প্রস্তুত করতে হেল্প করে। আপনি যদি হিউমিক সার এটা দেন তাহলে ট্রাইকোডার্মা না দিলেও চলে, আর এটা দিলেও আপনি যে ট্রাইকোডার্মা দিতে পারবেন না তা না, এটিও আপনার এই যে সার রয়েছে এটাকে দ্রুত পচাতে এবং ব্যাকটেরিয়া গ্রোথ করতে হেল্প করবে। আর পুরানো ঘরে তৈরি কম্পোস্ট ব্যবহার করতে কেন বললাম, কারণ সেখানে অলরেডি ডিকম্পোস্ট ম্যাটেরিয়াল থাকে এবং সেখানে অলরেডি কিছু ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া কিন্তু এই সব উপাদানের মধ্যেও রয়েছে, ইভেন আমাদের হিউম্যান বডিতেও ব্যাকটেরিয়া রয়েছে। আমরা যখন মারা যাই আমাদের শরীরে যে পচনটা হয়, ব্যাকটেরিয়া কিন্তু বাইরে থেকে এসে আমাদের শরীরকে পচায় না। আমাদের শরীরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোই আমাদেরকে পচাতে থাকে এবং প্রতিটা ফলমূল শাকসবজি আমাদের আশেপাশে যা কিছু দেখছেন সব জায়গাতেই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ব্যাকটেরিয়া থাকে। সো এর মধ্যে অলরেডি ব্যাকটেরিয়া রয়েছে, বাট তারপরেও আমি আরও এক্সট্রা কিছু ব্যাকটেরিয়া দিচ্ছি। এই যে এনজাইমগুলো রয়েছে এই এনজাইমগুলো সেই ব্যাকটেরিয়াগুলো খেয়ে আরও দ্রুত বংশবিস্তার করবে। এই যে এই সরিষার খোলটা পানির টেম্পারেচারটা মেনটেন করবে, মানে টেম্পারেচারটা বাড়িয়ে রাখবে এবং দ্রুত ব্যাকটেরিয়ার গ্রোথ হবে, আমার কম্পোস্টটাও খুব দ্রুত তৈরি হবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কলার খোসাটা আসলে কীভাবে নিব। দেখুন, আজকের যে কলার খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আর পুরানো যে কলার খোসাগুলো রয়েছে সেগুলো অলরেডি কিন্তু ডিকম্পোজ হওয়া শুরু হয়ে গেছে, কালো হয়ে গেছে, হালকা হালকা স্মেলও এর মধ্যে আসছে। সো পুরানো কলার খোসাগুলোকে এরকম ছোট ছোট টুকরা করার কোনো প্রয়োজন নেই। পুরানো কলার খোসা এবং নতুন কলার খোসা যাতে একসাথে ডিকম্পোস্ট হয়, দ্রুত ডিকম্পোস্ট হয়, এই কারণে নতুনগুলোকে শুধু আমি কুচি কুচি করে নিয়েছি। তবে হ্যাঁ, আপনি যদি শুরু থেকেই কুচি কুচি করে একবারে জমিয়ে রেখে দিতে পারেন 4-5 দিনের কলার খোসা, সেটা তো আরও ভালো, আরও দ্রুত কম্পোস্টটা তৈরি হয়। এই কম্পোস্টটা তৈরি করা আসলে তেমন কঠিন কোনো কিছুই না। আমি একটা পাত্রের মধ্যে এই সব কলার খোসাগুলো নিয়ে নিলাম এবং সিম্পলি বাকি যে আইটেমগুলো রয়েছে এগুলো আমি অ্যাড করে দিচ্ছি।
হিউমিক সারটা অ্যাড করে দিলাম, প্লাস সরিষার খোল অ্যাড করে দিলাম। সরিষার খোল এখানে কতটুকু অ্যাড করব, মোটামুটি 100 গ্রাম পরিমাণে অ্যাড করলেই এনাফ। আমার এই যে পাত্রটি রয়েছে এই সাইজ অনুযায়ী এবং কলার খোসার পরিমাণের অনুযায়ী আমি 100 গ্রামের মতন এখানে অ্যাড করেছি। প্লাস এখানে আমার কাছে এই মুহূর্তে যেহেতু ট্রাইকোডার্মা ফাঙ্গাসটা নেই, আমি আমার প্রিভিয়াসলি তৈরি করে রাখা কিছু কম্পোস্টের অংশ এর মধ্যে দিয়ে দিব। এই যে এখানে আমার ঘরে তৈরি কিছু কম্পোস্টের পাত্র রয়েছে, এই পাত্রগুলোর মধ্যেই মূলত আমি কম্পোস্ট তৈরি করতে থাকি। এই যে এটা খুব রিসেন্টলি দেওয়া হয়েছে, এখনও পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি এবং এগুলো অলরেডি আমার কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এর সাথে হালকা কিছু মাটি মিশিয়ে আমি আরও কিছুদিন রেখে দিচ্ছি গাছে অ্যাপ্লাই করার পূর্বে। আর এখানে সেমি লিকুইড টাইপের একটা কম্পোস্ট রয়েছে, মানে এটা ফুললি সলিড না আবার একেবারে ফুল লিকুইডও না। এগুলো মূলত আমার যে কিচেন ওয়েস্টেজগুলো রয়েছে, তরকারি কাটাকোটা জিনিস, সেগুলো দিয়েই আমি আমার এই সব কম্পোস্টগুলো তৈরি করি। প্লাস আমার এখানে একটি মুরগির ছোট খাঁচা রয়েছে, এর নিচে মুরগির যে বিষ্ঠাগুলো থাকে সেগুলো আমি আমার এই কম্পোস্ট তৈরির সময় দিয়ে দিই। এখানে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিনস বা মিনারেলসগুলো থাকে, যেগুলো গাছের জন্য খুবই উপকারী। তো এখান থেকে আমি বেশি না, অল্প একটু পরিমাণের আমার প্রিভিয়াসলি তৈরি করে রাখা কম্পোস্ট এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার প্রিভিয়াসলি তৈরি করে রাখা কম্পোস্ট দেওয়া হয়ে গেল। কম্পোস্ট তৈরির প্রক্রিয়া যে আপনাদেরকে প্রিভিয়াসলি দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার কম্পোস্টগুলোকে ঢেকে রাখি। কিন্তু এখানে যারা আমার ওই প্রিভিয়াস ভিডিও দেখেছেন তাদের মাঝখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আপনার এখানে যে কম্পোস্টগুলো তৈরি করছেন একটাও তো ঢাকা অবস্থায় নেই, তাহলে আপনি যে বললেন ঢেকে রাখতে হবে। হ্যাঁ, আমি এগুলো ঢেকেই রেখেছিলাম। রিসেন্টলি এটাকে একটু ওপেন করে দিয়েছি, মাঝে মধ্যে আমি একটু ওপেন করে দিই, কারণ এখানে যে গ্যাসগুলো তৈরি হয় সেগুলো যাতে বের হয়ে যায়। আর আপনারা যদি এমন কোনো একটা জায়গায় রাখেন যেখানে আবহাওয়াটা ওয়েদারটা একটু গরম ওয়ার্ম থাকে, কিন্তু সূর্যের আলো ডিরেক্টলি ওইভাবে করে পড়ে না, সেই ক্ষেত্রে আপনারা না ঢেকে রাখলেও চলবে। কারণ মূলত ব্যাকটেরিয়াতে যদি সূর্যের আলো সরাসরি পড়ে, ব্যাকটেরিয়া কিন্তু মারা যায়, সার্ভাইভ করতে পারে না। এই কারণেই মূলত ঢেকে রাখা, প্লাস টেম্পারেচার বা ওয়ার্ম ওয়েদার যাতে ভালোভাবে থাকে, ওই পাত্রটার মধ্যে ধরে রাখতে পারে, এই কারণেও পাত্রটিকে ঢেকে দেওয়া হয়। আর কম্পোস্টগুলোকে যেখানে তৈরি করি এটি মূলত ছাদের নিচে, এখানে সরাসরি সানলাইট পড়ে না, তাই আমি চাইলে এগুলোকে ওপেনও রাখতে পারি, যদিও আমি কিছু সময় এগুলোকে ঢেকে রাখি। আপনাদেরও যদি এই সেম প্লেস হয় তাহলে চাইলে আপনারা ওপেন রাখতে পারেন। তবে ওপেন রাখার আরেকটা প্রবলেম হলো এখান থেকে যে ব্যাড স্মেলটা তৈরি হয় সেটা আশেপাশে ছড়িয়ে যায়। সো আপনার আশেপাশে যদি এই ব্যাড স্মেলের প্রবলেম না হয় এমন যে একটা জায়গা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনারা চাইলে এরকম ওপেনও রেখে দিতে পারেন। তবে ঢেকেও যদি রাখেন কিছুদিন পর পরে, 2-3 দিন পর পরে এটাকে উঠিয়ে মাটিটাকে একটু নেড়ে চেড়ে দিলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায়। বা অ্যাটলিস্ট মাটিটা যদি নাড়াচাড়া নাও দেন, আপনি একটু উঠিয়ে রাখলে এর যে ভেতরে গ্যাসগুলো রয়েছে সেগুলো বের হয়ে যাবে। কারণ অতিরিক্ত বিষাক্ত গ্যাস থাকলেও কিন্তু ব্যাকটেরিয়া মারা যেতে পারে। এই একই প্লেসে আমি আমার কলার খোসার কম্পোস্টের পাত্রটাও রেখে দিব। তার আগে আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দেব। খুব বেশি পরিমাণে পানি দেব না, মোটামুটি 2-2.5 লিটারের মতন একটা পানি আমি এখানে দিয়ে দিব। তারপরে এই মিশ্রণটাকে আমি একটু হালকা নেড়ে দিব। এবার আমি এটাকে একটা স্থানে রেখে দিব। আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, সেটা হলো যদি এখানে পানির পরিমাণ কমে যেতে থাকে, 2-3 দিন পর পরে অল্প একটু পরিমাণে পানি আমরা এখানে অ্যাড করে দিব এবং একটি লাঠি বা কাঠি দিয়ে 2 দিন পর পরে এটাকে একটু নেড়ে দিব। এতে করে কম্পোস্ট তৈরির প্রক্রিয়াটা দ্রুত হবে, যেখানে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকবে। আর আপনাদের মনে কমন কিছু কোশ্চেন আসতে পারে যে ভাই এখানে শুধু কি কলার খোসাই দিব, অন্য কিছু কি দেওয়া যাবে না? আপনি চাইলে বাসায় তরি তরকারি কাটার পরের যে উচ্ছিষ্টগুলো রয়েছে সব কিছুই চাইলে এখানে দিয়ে দিতে পারেন। কিন্তু যেহেতু স্পেসিফিকলি আমি পটাশিয়ামের জন্য এই সারটা তৈরি করছি, তাই কলার খোসা ইউজ করেছি। অন্যান্য কিছু আইটেম রয়েছে, যেমন সব আইটেম তো আর সমানভাবে পচে না, কলা খুব দ্রুত ডিকম্পোস্ট হয়। এই যে সারটা, এটা মোটামুটি 7 থেকে 8 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। অন্য উপাদান যদি আপনি অ্যাড করেন সেটা হয়তো 7 থেকে 8 দিনের মধ্যে ডিকম্পোস্ট হবে না। কোনো জিনিস ডিকম্পোস্ট হতে 1 মাস, 2 মাস এবং 3 মাসও সময় লেগে যেতে পারে। কিন্তু চাইলে আপনি অন্য যে কোনো কিছুই এখানে দিতে পারেন, কোনোই সমস্যা নেই। এবং অলরেডি আমি বলে দিলাম যে এইভাবে তৈরি করে রেখে দেওয়ার পর এটাকে কয়দিন রাখবো বা তৈরি হতে সারটা কয়দিন সময় নেবে। 7 থেকে 8 দিন রাখলেই মোটামুটি এনাফ। যদি শুধুমাত্র আমি যে উপাদানগুলো এখন দিলাম, কলার খোসা প্লাস আদার যে উপাদান, এই উপাদানগুলো যদি দেন 7 থেকে 8 দিনের মধ্যেই আপনার এই কম্পোস্টটা তৈরি হয়ে যাবে। এখানে চাইলে আপনারা পেঁয়াজের খোসাও দিয়ে দিতে পারেন। পেঁয়াজের খোসাতেও কিছু পরিমাণে পটাশিয়াম থাকে। যদিও পেঁয়াজের খোসাগুলো আপনার ডিকম্পোস্ট হবে না, কিন্তু সেখান থেকে যে পানিগুলো এক্সট্র্যাক্ট হবে বা বের হবে, সেখান থেকে আপনারা পটাশিয়ামটা পাবেন। এখানে বিভিন্ন সময় আমি আরও কিছু কোশ্চেন পাই, যেমন এই যে কম্পোস্ট সারটা আমি তৈরি করার জন্য দিলাম, এখানে কলা আছে, এরকম অবস্থার কলা খোসা দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বরঞ্চ আমি বলবো কলা আছে এরকম কলার খোসারা যদি আপনি ব্যবহার করেন, তাহলে এই ডিকম্পোস্ট হওয়ার প্রসেসটা আরও দ্রুত হয়। প্লাস আপনাদের বাসায় যদি
বেশ কিছু দিনের পুরানো পান্তা ভাত থাকে, সেটিও অল্প পরিমাণে আপনারা দিয়ে দিতে পারেন। খুব বেশি দিবেন না, 2 মুঠ পরিমাণে পান্তা ভাত আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন, যেটাও আপনার ব্যাকটেরিয়ার গ্রোথকে বাড়াতে হেল্প করবে। এই তো গেল কিভাবে আপনারা কম্পোস্টটা তৈরি করবেন। এখন কোন ধরনের গাছে আপনারা এই কম্পোস্টটা ব্যবহার করতে পারবেন বা কিভাবে ব্যবহার করবেন। অনেকেই বলে যেহেতু এটি একটি লিকুইড ফার্টিলাইজার গাছে স্প্রে করার জন্য, কিন্তু আমি বলবো আপনারা সরাসরি গাছে এটি স্প্রে করবেন না, মাটিতে দেয়াটাই সবচাইতে ভালো হবে। গাছে স্প্রে করাটা ঠিক হবে না, যেহেতু এটা ফুললি অর্গানিক একটা ম্যাটেরিয়ালস, প্রচুর পরিমাণে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, সব গাছ সমানভাবে রিয়াক্ট করবে না। এ কারণে আপনারা ট্রাই করবেন শুধু মাটিতেই দেওয়ার জন্য, গাছে স্প্রে না করার জন্য। এটি যখন কম্পোস্টটা তৈরি হয়ে যাবে 1 সপ্তাহ বা 10 দিন পরে, তখন আমি কিন্তু এই পানিটা সরাসরি গাছে দিব না। এখানে ধরুন কথার কথা আমি যদি 3 থেকে 4 লিটার লিকুইড একটা ফার্টিলাইজার পাই, তার সাথে মিনিমাম আরও 15-20 লিটার পানি মিক্স করে তারপরে আমি সেটা গাছের গোড়ায় দিয়ে দিব। সরাসরি এটি দিলে গাছের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর গাছে দেওয়ার সময় অবশ্যই বিকালবেলা দেওয়ার ট্রাই করবেন, ওয়েদারটা একটু কুল ডাউন হয়ে যাওয়ার পরে। দুপুরবেলা বা সকালের দিকে না দেওয়াটাই ভালো। মোটামুটি এইভাবে করে যদি আপনারা কম্পোস্টটা তৈরি করেন, তাহলে অর্গানিক ফার্টিলাইজার থেকে আপনারা আপনাদের যে গাছ রয়েছে তার জন্য প্রয়োজনীয় পটাশিয়াম পেয়ে যাবেন। আর কলা তো মোটামুটি কম বেশি সব বাসাতেই খাওয়া হয়, প্রতিদিন যদি 10-12টা করে কলার খোসাও জড়ো হয়, তাহলে আপনি চিন্তা করে দেখুন যে কী পরিমাণে কলার খোসা আপনি আপনার বাসায় পেতে পারেন। তবে অনেক কলার খোসা থাকলেই যে আপনি সেগুলো দিয়ে এরকম লিকুইড সার বানাতে পারবেন সেটা তো সম্ভব না, কারণ আপনাকে সেই পরিমাণে পাত্র লাগবে বা ওরকম স্পেস লাগবে। সো আপনি আপনার প্রয়োজন মতন বানিয়ে নিতে পারবেন। আর কোন গাছে আমরা এগুলো দিব, কম বেশি আপনারা সবাই জানেন যে গাছে যখন ফল থাকে, এই যে দেখুন আমার লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে। আমি জানি যে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ লেবুর সাইজগুলো এখন মোটামুটি ভালো বড় হয়েছে। এই যে জামরুল গাছ রয়েছে, জামরুল গাছেও জামরুল ধরেছে। সো যেই ফল গাছে এখন ফল রয়েছে, একটু বড় সাইজ হয়ে গেছে বা পরিপক্ক হবে এরকম স্টেজে আছে, এইরকম গাছে আপনারা এই সারটা দিয়ে দিতে পারেন। কতদিন পর পরে দিবেন? মোটামুটি সব গাছেই যদি আপনি দেন অল্প পরিমাণে, তাহলে 10 থেকে 15 দিন পর পর, মানে যখনই আপনি একটা কম্পোস্ট তৈরি করবেন ট্রাই করবেন সব গাছে অল্প পরিমাণে 1 মগ করে দিয়ে দেওয়ার জন্য। গাছ যদি বেশি হয় তাহলে একটু বেশি পরিমাণে ট্রাই করবেন। আমি যে শুধু লিকুইড ফার্টিলাইজারই তৈরি করি তা না, আমার যেই সলিড ফার্টিলাইজার রয়েছে সেখানেও কিন্তু আমি কলার খোসা দিই, কারণ সবসময় আসলে ওই লিকুইডটা তৈরি করা সম্ভব হয় না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই কলার খোসার কম্পোস্ট রিলেটেড যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে যেটা আমি অ্যান্সার করিনি, আপনারা সেগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি কোশ্চেনের সংখ্যা বেশি হয় তাহলে আমি তার জন্য আলাদা একটি ভিডিও তৈরি করার ট্রাই করব। খুব দ্রুতই আমি আমার চ্যানেলে আরও 2টি ভিডিও নিয়ে আসছি। একটি হলো যে এই যে এখন দেখুন আমার বেগুন গাছে কিন্তু ফল ধরছে, তো এই ফল ধরা বেগুন গাছে কী ধরনের পরিচর্যা করতে হবে, কী ধরনের সমস্যা আসতে পারে, এটি নিয়ে একটি ভিডিও তৈরি করব। প্লাস আপনার যেই লেবু গাছে লেবু রয়েছে, লেবুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, এই লেবুগুলোর সাইজ বড় করার জন্য, কোয়ালিটি ভালো করার জন্য এবং রসালো করার জন্য আপনারা কী ধরনের পরিচর্যা করতে পারেন, এটি নিয়েও আমি খুব রিসেন্টলি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করব। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, এই ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য এবং সবার সাথে শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।